নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি দারুণ হাসির গল্প। গল্পের নাম কাষ্ঠকাশির চিকিৎসা। বড়দির আদুরে খোকাকে একটি কথা বলার কারো জো নেই। বলেছ কি, খোকা তো বাড়ি মাথায় করেছেই, বড়দি আবার পাড়া মাথায় করেন। প্রতিবেশীদের প্রতি বেশি রাগ আমার নেই, তাই যতদূর সম্ভব বিবেচনা করে বড়দি আর খোকাকে না ঘাঁটিয়ে আমি চলি। কালই মিউনিসিপ্যাল মার্কেট থেকে পছন্দ করে কিনে এনেছি। আজ সকালেই দেখি খোকা সেই দামি পাইনের ছুরিটা হস্তগত করে অম্লান বদনে চর্পণ করছে। খোকার এইভাবে ছুরিটি আত্মসাৎ করার প্রয়াস আমার একেবারেই ভালো লাগলো না। ইচ্ছে হলো ওকে বুঝিয়ে দিই ছুরির আস্বাদ মুখে নয়, পিঠে। কিন্তু ভয়ানকভাবে আত্মসংবরণ করে ফেললাম। ভয়ে ভয়ে বড়দির দৃষ্টি আকর্ষণ করলাম। দেখছো দেখছো খোকা কি করছে? আর সঙ্গে সঙ্গে বড়দির খান্না মার্কা জবাব, কি তোমার পাকা ধানে মই দিচ্ছে, ছড়ি চিবুচ্ছে? আমি আমতা আমতা করে বললাম, তা চিবুক ক্ষতি নেই, কিন্তু যত রকমের কাঠ আসে তার মধ্যে পাইন কাঠ খাদ্য হিসেবে সবচেয়ে কম পুষ্টিকর, তা জানো কি? আর তাছাড়া এখন চারধারে যেরকম হুপিং কাপ হচ্ছে। বড়দি মুখ ঝামটা দিয়ে বলে উঠলেন, "ও যাও যাও, তোমাকে আর বোকা বোঝাতে হবে না।" সেদিন আমি একটা ওষুধের বিজ্ঞাপনে পড়লাম, পাইন গাছের হাওয়ায় যক্ষা কাশি পর্যন্ত সারে। যার হাওয়ায় যক্ষা সেরে যায় তাতেই কিনা হুপিং কাশি হবে? পাগল কোথাকার! আমার মনে বৈরাগ্যের উদয় হলো। বললাম, বেশ, আমার কথার চেয়ে বিজ্ঞাপনই যখন তোমার বেশি বিশ্বাস, তখন আজই আমি না হয় এক ডজন ছুরির অর্ডার দিচ্ছি। তুমি রোজ একটা করে খোকাকে খাওয়াও। আহার ওষুধ দুই হবে। বলেই বিনা ছড়ি হাতেই বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। জীবনটা বিড়ম্বনা বোধ হতে লাগলো। সারা দিন আর বাড়ি ফিরলাম না। YMCA তে সকালে লাঞ্চ সারলাম, তারপর সোজা কলেজে গেলাম। সেখান থেকে এক বন্ধুর বাড়ি বিকেলের জলযোগ পর্ব সেরে চলে গেলাম খেলার মাঠে। মোহনবাগান ম্যাচ জেতায় যে ফুর্তিটা হলো, ক্লাবে গিয়ে ঘন্টা দুই ব্রিজ খেলায় হেরে গিয়ে সেটা নষ্ট করলাম। সেখান থেকে গেলাম সিনেমায় 9:30 শুয়ে। রাত 12টায় বাড়ি ফিরে সদরজা খোলাই দেখতে পেলাম। হাঁকডাক করতে হলো না, যা খাপ ছেড়ে বাঁচলাম। জ্যাঠামশাই ভারী বদরাগী মানুষ, তার ঘুমের ব্যাঘাত হলে আর রক্ষে নেই। পা টিপে টিপে নিজের ঘরের দিকে যাচ্ছি, বড়দি কোথায় ওত পেতেছিলেন জানি না, অকস্মাৎ এসে আক্রমণ করলেন। ওরে শিবুরে, খোকা বুঝে আর বাঁচে না রে! বড়দির অতর্কিত আক্রমণ আর তারপরে এই দারুণ দুঃসংবাদ, আমি অত্যন্ত বিচলিত হয়ে পড়লাম। কেন কেন কি হয়েছে? শরীরটা গিলে ফেলেছে নাকি? বিপদের মুহূর্তে সবচেয়ে প্রিয় জিনিসের কথাই আগে মনে পড়ে, তাই ছড়িটার দুর্ঘটনা আশঙ্কা করলাম। না না, ছড়িয়ে কিচ্ছু হয়নি। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞাসু নেত্রে বড়দির দিকে দৃষ্টিপাত করলাম। যাক, ছড়ির কোনো অঙ্গহানি হয়নি তো, বাঁচা গেছে। না না, ছড়ির কিচ্ছু হয়নি, তবে সন্ধ্যে থেকে খোকা ভারী কাশছে রে, ভয়ানক কাশছে। ও হুপিং কাপ হয়েছে ওর, ও নিশ্চয়ই হুপিং কাপ। কি হবে রে ভাই! এতক্ষণে মুরব্বি চাল দেবার সুযোগ আমার এসছে। গভীরভাবে ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ, তখনই তো বলেছিলাম সকালে, তা তুমি গ্রাহ্যই করলে না। তখন পাইনের হাওয়ায় কত কি উপকারিতার কথা আমায় শুনিয়ে দিলে, এখন ঠেলা সামলাও। লক্ষ্মী দাদাটি, তোমাকে একবার ডাক্তার বাড়ি যেতে হবে এক্ষুনি। এত রাত্রে? অসম্ভব! ডাক্তার কি এখন জেগে বসে আছে নাকি? তার চেয়ে এক কাজ করো না বর্দি। বর্দি খুব ব্যগ্র হয়ে প্রশ্ন করলেন, আচ্ছা কি কি বল? পাইনের হাওয়ায় যখন যক্ষা সারে, তখন আর হুপিং সারবে না? ওই ছড়িটা দিয়ে কুয়াকে কষে হাওয়া করো না কেন? বর্দি রোষ কষাইতে নেত্রে আমার দিকে দৃকপাত করলেন। না, তোমাকে যেতেই হবে ডাক্তারের কাছে, নইলে দেখো
আমি এক্ষুনি জ্যাঠামশাই জাগিয়ে দেবো। এই ডাক ছাড়লাম। ছাড়ি? না, 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 রক্ষে করো, রক্ষে করো, দোহাই। আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি ডাক্তারের কাছে। খোকার অবস্থা পর্যবেক্ষণ করলাম। হ্যাঁ, হুপিং কাফ। নিশ্চয়ই তাই। ছড়ি খেলে হুপিং কাফ হবে এ তো জানা কথাই। উফ! কি কাশি টেনে নাক আসছে। নিজের নাক ডাকার আওয়াজে শুনতে পাচ্ছে না তাই। নইলে কাশির ধ্বনি কানে গেলে জ্যাঠামশাই নিশ্চয়ই ক্ষেপে উঠতেন। কিংবা উঠে খেপতেন। গেলাম ডাক্তারের কাছে। ভাগ্যক্রমে দেখাও হলো। কাল সকালে তিনি খোকাকে দেখতে আসবেন। এখন ১ বোতল পেটেন্ট হুপিং কাপ কিওর দিয়ে দিলেন, ব্যবস্থা বাতলে দিলেন। বড়দিকে বললাম, এই ওষুধটা ১ চামচ ৩ ঘন্টা বাদ খাওয়াতে হবে। ৩ ঘন্টা বাদ? ওতে কি হবে? অসুখটা কতখানি বেড়েছে দেখছো না? ঘন্টায় ঘন্টায় খাওয়ালে যদি বাঁচে খোকা। বেশ, তাই খাওয়াও। আমি এখন ঘুমোতে চললাম। ঘণ্টাখানেক চোখ বুজেছি কিনা সন্দেহ, বড়দির ধাক্কায় জেগে উঠলাম। আহ! কি ঘুমুচ্ছিস মোষের মতো? এদিকে খোকার যে নাড়ি ছাড়ে। ধড়মড়িয়ে উঠলাম। তাই নাকি? যতটুকু নাড়িজ্ঞান তাই ফলিয়ে বুঝলাম নাড়ি বেশ টনটন করছে। বড়দিকে সে কথা জানাতেই তিনি আগুন হয়ে উঠলেন। কিন্তু জ্যাঠামশাইয়ের ভয়ে চেঁচাতে পারলেন না, এই যা রক্ষে। জিজ্ঞাসা করলাম, ওষুধ খাইয়েছ? হ্যাঁ, ২ চামচ। ১ ঘন্টায় ২ চামচ? বেশ করেছ। আচ্ছা শিবু, এই খোকার বুকে এসে পোলট্রিসটা দিলে কেমন হয়? অ্যান্টিফ্ল্যাজিস্টিন। ওই যে জ্যাঠামশাই নিউমোনিয়ার সময় দেওয়া হয়েছিল রে। এখনো তো ১ কৌটো রয়ে গেছে। দেবো সেটা? আমি বললাম, কই ডাক্তার তো পোলট্রিস দিতে বলেনি। বড়দি বললেন, হ্যাঁ, ডাক্তার তো সব জানে। সেটাতে কিন্তু জ্যাঠামশাইয়ের খুব উপকার হয়েছিল। আমি নিজে দেখেছি। তুই স্টোভ জ্বাল, আমি ফ্লানেল জোগাড় করি। আমি ইতস্তত করছি দেখে বড়দি অনুচ্চ চিৎকারে একটা নমুনার দ্বারা জানিয়ে দিলেন, স্টোভ না ধরালেই তিনি অকৃত্রিম আর্তনাদে জ্যাঠামশাইয়ের নিদ্রাভঙ্গ ঘটাবেন। আমি তো ভারী সমস্যার মধ্যে পড়লাম। যদি বা খোকা বাঁচত, বড়দির চিকিৎসার ঠেলায় সকাল পর্যন্ত, মানে ওই ডাক্তার আসা পর্যন্ত টেকে কিনা সন্দেহ। অথচ বড়দির চিকিৎসায় সহায়তা না করলে ও আরেক বিপদ। ওদিকে খোকার মৃত্যু, এদিকে আমার অপঘাত। আমি স্টোভ ধরাতেই স্বীকৃত হলাম। পুলিশের হাত থেকে খোকার পরিত্রাণের একটা ফন্দি মাথায় এলো। স্টোভ ধরাতে গিয়ে বলে উঠলাম, এই যা, এ ধরছে না তো। যা ময়লা জমেছে বার্নারে। বড়দি, একটু পোকারটা দাও তো। সর্বনাশ! পোকার? এই সে জ্যাঠামশাই ঘরে। আমি তো জানতাম। তাহলে কি হবে? যাও, তুমি নিয়ে এসো গে, নইলে তো স্টোভ ধরবে না। বাবা! জ্যাঠামশাই ঘরে আমি যাব না। তার চেয়ে আমি চেঁচাবো। না, 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 তোমায় চেঁচাতে হবে না, আমি যাচ্ছি। আচ্ছা, ওই সঙ্গে তাক থেকে ওই থার্মোমিটার এনে নাও, জ্বর দেখতে হবে। পোকার গায়ে হাত দিয়ে দেখলাম বেশ গরম। পোকার আনি আর না আনি, ওই থার্মোমিটারটা দেখা দরকার। নিঃশব্দ পদসঞ্চারে জ্যাঠামশাই কক্ষে ঢুকলাম। দরজা খোলাই ছিল। অন্ধকার ঘরের মধ্যে জীবন্ত একমাত্র নাসিকা। নাসিকার কাজে ব্যাঘাত না ঘটিয়ে যদি থার্মোমিটার বাগিয়ে আনতে পারি, তাহলেই আজ রাত্রে ফাঁড়া কাটল। কাছাকাছি একটা বেড়াল শুয়েছিল। তো অন্ধকার তো আর দেখা যায় না। আর পড়বিদ পর তার ঘাড়ি দিয়েছে ১ পা। আর সঙ্গে সঙ্গে হতবাগা চেঁচিয়ে উঠেছে, ম্যাও। শুনেছি বেড়ালের দৃষ্টি অন্ধকারই ভালো খোলে। ওরই তো আগের থেকে আমাকে দেখা উচিত ছিল। আমার পর থেকে অনায়াসই শেষ হয়ে যেতে পারত। নিজে দোষ করে নিজে আবার তার প্রতিবাদ। আমার এমন রাগ হলো বেড়ালটার উপর, আর দিলে মুখে কষে ১ শুট। ওই মোহামেডান স্পোর্টিং এর সামাদের মতন। আমার শুটটা গিয়ে লাগলো একটা চেয়ারে। সেখানেই যে সেটা দাঁড়িয়ে ছিল জানতাম না। পাজি বেড়ালটা এবার ঠিক নিজেকে সরিয়ে নিয়েছে। শুটের প্রতিক্রিয়া থেকে কোনোরকম আমি টাল সামলে নিলাম বটে, কিন্তু চেয়ারটা চিৎপাত। এইসব গোলমালে নাসিকা গর্জন থেমে গেল।
কিন্তু আমার হৃৎকম্প আরম্ভ হলো সেই সঙ্গে। ভাবলাম, না, হামাগুড়ি দিয়ে চারপির মতো চলি, তাতে বরং ধাক্কাধুক্কি লাগবার ভয়টাও কম, সাবধানে চলা যাবে। আর জ্যাঠামশাই নিদ্রা এবং নাসিয়া গর্জনের হানি না ঘটিয়ে নিঃশব্দে ওই থার্মোমিটার নিয়ে বেরিয়ে যেতে পারো। একটু পরেই আবার নাক ডাকতে লাগলো। আমিও নিশ্চিন্ত হয়ে হামাগুড়ি প্র্যাকটিস শুরু করে দিলাম। প্রথমে একটা বস্তুর সংঘর্ষে দারুণভাবে মাথা ঢুকে গেল। হাত দিয়ে বুঝতে পারলাম ওটা একটা চেয়ার। সব জিনিসের দুটো দিক আছে, সুবিধার দিক এবং অসুবিধার দিক। অন্ধকারে হামাগুড়ি অভিযানে পা সামলানো যায় বটে, কিন্তু মাথা বাঁচানো দায়। যাক, গোল টেবিলটা এতক্ষণে পেয়েছি, এবার হয়েছে। ঘরের মধ্যিখানে পৌঁছে গেছি। এখান থেকে সোজা উত্তরে গেলেই সেই তাক, যেখানে থার্মোমিটারটা আছে। না তাকালেও পাবো। অনেকটা তো হামাগুড়ি দেওয়া হলো, কিন্তু তাক কই? ভালো করে তাক করতে গিয়ে টেবিলটাকে পুনরায় আবিষ্কার করলাম, এবার মাথা দিয়ে, এবং রীতিমতন ভড়কে গেলাম। এ কি, এখন আমি তাহলে ঘরের মধ্যিখানে ঘুরছি? আহত মাথায় হাত বুলোতে ভাবলাম, তাহলে কি করা যায়। নতুন উদ্যমে আবার যাত্রা শুরু করলাম। এই তো টেবিল, এই একটা চেয়ার, এটা, ও এটা জ্যাঠামশাই পিকদানি। ছি 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 ছি, যাকে হাতে সাবান দিলেই হবে। এই তো দেয়াল, এই আর একখানা চেয়ার, এই গেল গিয়ে সোফা। এ কি, ঘরে তো একটা সোফা ছিল বলেই জানতাম। না, এবার আমাকে হতভম্ব হতে হলো। যে ঘরে দিনে 10 বার যাচ্ছি আসছি, তাতে এত যে লুকোনো সম্পত্তি ছিল ও তো জানতাম না। আর একটু এগিয়ে তাহলে দেখতে হলো, আরো কি অজ্ঞাত ঐশ্বর্য উদ্ধার হয়। এই যে দেখছি আর একখানা চেয়ার, ঘরে আজ এত চেয়ারে আমদানি কোত্থেকে হলো। এই যে ফের আর একটা পিকদানি, ছি ছি, এই হাতটা তো সাবান লাগাতে হলো আবার। ছ্যা 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 ছ্যা। না, এবার এগুতে সত্যিই ভয় করছিল। ঘরে আজ যেরকম পিকদানির আমদানি, তাতে আর বেশি পরিভ্রমণ খুব একটা নিরাপদ নয়। দরজাটা কোন দিকে? এবার বেরোতে পারলে বাঁচি। আর থার্মোমিটারের কাজ নেই বাবা। উঠতে গিয়ে মাথায় লেগে গেল, ই আবার কোনখানে এলাম? টেবিলের তলায় নাকি? টেবিলটা তো ছোট এবং গোল বলেই জানতাম। এই যে যেখানে যত ঘুরে ফিরে উঠতে যাই, খালি মাথাই লাগে। ঘরের ছাদ নোটিশ না দিয়ে হঠাৎ এত নিচে নেমে আসে বলে তো মনে হয় না। তাহলে আমার দণ্ডায়মান হওয়ার বাধা এই দীর্ঘপ্রস্থ বস্তুটি কি? এটাকে নিয়েই ঠেলে উঠবো, যা থাকে কপালে। যেই চেষ্টা করা, অমনি সহসা জ্যাঠামশাই নাসিকাধ্বনি স্থগিত হলো। খানিক পরেই তিনি চেঁচিয়ে উঠলেন, চোর চোর, ডাকাত, খুনে, ভূমিকম্প ভূমিকম্প, খুন করলো, ওরে আমায় খুন করলো রে। ও বাবা, এ দেখছি আমি তো জ্যাঠামশাই তপ্তপোষের তলায়। কি সর্বনাশ! তাকে শুদ্ধে উঠবার চেষ্টায় ছিলাম। তাহলে এখন তোকে অভয় দেওয়া দরকার, বোঝানো দরকার, চোর নয়, ডাকাত নয়, ভূমিকম্প নয়, অন্য কিছু, নগণ্য কিছু। মিহি সুরে ডাকলাম, মিয়াও। জ্যাঠামশাই যে খুব ভরসা পেয়েছেন এমনটা বোধ হলো না। এবার গলা ফুলিয়ে ডাকতেন, ম্যাও। এমন সময়ে বড়দি হ্যারিকেন হাতে ঘরে ঢুকলেন। জ্যাঠামশাই খুব ভীতিবিহ্বল কণ্ঠে বললেন, এই দেখ তো সুশি, আমার তক্তপোষের তলায় কি? বড়দি আমাকে পর্যবেক্ষণ করে আশ্বাস দিলেন, ও কিছু না জ্যাঠামশাই, একটা ইঁদুর, আপনি ঘুমান। জ্যাঠামশাই সন্দিগ্ধ স্বরে বললেন, এই ইঁদুর আমার চৌকি ঠেলে তুলবে? এই ইঁদুরের গায়ে এত জোর কি হতে পারে? বড়দি বললেন, এ ধাড়ি ইঁদুর যে। ধাড়ি ইঁদুর? একটু আগেই তো মনে হচ্ছে বেড়ালের ডাক শুনলাম। বেড়াল ইঁদুর সব একসঙ্গে? ওরা তো খাদ্য খাদক বলে আমার জানা ছিল। যাকগে, তুই আলোটা নিয়ে যা, আমার সামনে থেকে নিয়ে যা, ঘুম পাচ্ছে খুব। সঙ্গে সঙ্গে আমার জ্যাঠামশাই নাসিকাবাদ্য বেজে উঠল। বড়দির আড়াল দিয়ে আমিও বিপদসংকুল কক্ষ থেকে নিষ্কৃতি লাভ করলাম। বাইরে এসে হাঁপ ছেড়ে দেখি ভোর হতে আর বাকি নেই।
সুদূর আকাশে মুক্তাভা দেখা দিয়েছে। রাত 2টো থেকে এই ভোর 5টা ওই ঘরে আমি কেবল ঘুরেছি। পায়ে মিটার বাঁধা ছিল না, নইলে জানা যেত কত মাইল মোট ঘুরলাম। 3 ঘন্টায় তা 30 মাইল তো বটেই। বড়দি করুণ কণ্ঠে বললেন, তুমি তো থার্মোমিটার আনতে বছর কাটিয়ে দিলে, এদিকে এসে দেখো খোকা যে কেমন করছে। দেখি বুঝলাম আর না দেখলেও চলে। খোকার শেষ মুহূর্ত আসন্ন। যে সময় আমি এন্ডিওরেন্স হামাগুড়ি রেকর্ড সৃষ্টি করছিলাম, আমার ভাগ্নের অদৃষ্টে সেই সময় অন্যবিধ এন্ডিওরেন্স পরীক্ষা চলছিল। দেখলাম বড়দি নিজেই কোনো রকমের স্টোভ ধরিয়ে নিয়েছেন। ইতিমধ্যে দুবার খোকার বুকে পুলটিস দেওয়া হয়ে গেছে। ওষুধ দিকে তাকিয়ে দেখি গোটা বোতলটাই ফাঁকা। ওষুধের কি হলো জিজ্ঞাসা করতেই বড়দি জানালেন, ওই 10 মিনিট অন্তর 1 চামচ করে খাওয়ানো হয়েছে, তবু তো কোনো উপকার দেখা যাচ্ছে না। আমি বললাম, উপকার দেখা যেত যদি খোকার বদলে তুমি খেতে। হাত টিপে দেখলাম, কিন্তু খোকার নাড়ি পেলাম না। খোকার আর অপরাধ কি? যে 1 বোতল হুপিং কাপ কি ওরকে উদ্রস্ত করতে হয়েছে, তা থেকে আর ওর নাড়িঘুড়ি হজম হতে বাকি আছে? তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করলাম। ডাক্তারবাবু, আমাদের খোকা যে মারা যাচ্ছে। পায়জামা পরনি ডাক্তার ছুটে এলেন। পরীক্ষা করে বললেন, না, মারা যাচ্ছে না। আর তাছাড়া এর তো হুপিং কাপই হয়নি। দেখি বলে খোকার গলার কাছে সুড়সুড়ি দিতেই খোকা বেদম কাশতে শুরু করলো, এবং কাশির ধমকে বেরিয়ে এলো সূক্ষ্মতম কি একটা জিনিস। হাতে নিয়ে ভালো করে দেখে ডাক্তারবাবু বললেন, এই তো পাইন কাঠের টুকরো দেখছি। পোকা বোধহয় পাইন কাঠে কিছু চিবুচ্ছিল, তার ভগ্নাংশ ভেঙে গলায় গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। ক্ষুব্ধ কণ্ঠে বড়দি বললেন, হুপিং কাশি নয়, তাহলে এটা কি কাশি? বড়দির অবশ্য ক্ষোভের কারণ ছিল, সমস্ত রাত ধরে একসঙ্গে হুপিং কাপ, নিউমোনিয়া, সর্দিকর্মীর চিকিৎসার পর সেই প্রাণান্ত পরিশ্রম ব্যর্থ হয়েছে জানলে কার না দুঃখ হয়। আমি উত্তর দিলাম, একরকমের কাষ্ঠ হাসি আছে জানো তো বড়দি, এটা হচ্ছে তারই ভাইরা ভাই, এর নাম কাষ্ঠ কাশি। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। নমস্কার।